All right, welcome to the platform of Biological Code. আমি মোহাম্মদ সালাউদ্দিন। তো দেখো, আজ আমরা ক্লাস 10-এর কন্টিনিউটি অফ লাইফ এই চ্যাপ্টারটা স্টার্ট করেছি, তাই তো? দুটো লেকচার হয়েছে আমাদের এই চ্যাপ্টারের, লেকচার 1 এবং লেকচার 2। প্রথম লেকচারে আমরা ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছে এবং দ্বিতীয় লেকচারে ক্রোমোজোমের যে বাহ্যিক গঠন সেই সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে। তো আজকে আমি ওই লেকচার 1 এবং লেকচার 2 দুটো ক্লাসের কি করব, তোমাদের সঙ্গে কোশ্চেন অ্যান্সারটা আলোচনা করে নেব। ঠিক আছে? তো এখানে আমি কিছু কিছু কোশ্চেন তোমাদের জন্য বানিয়েছি। তো চলো এখানে আমরা তাড়াতাড়ি অ্যান্সারটা বলে দিই। তো দেখো, প্রথম প্রশ্ন আমাদের যেটা এখানে বলেছে যে নিউক্লিয়াসের কোন অংশ থেকে ক্রোমোজোম গঠিত হয়। আমরা সবাই জানি নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন যে জালিকাগুলো আছে বা নিউক্লিয় যে জালিকাগুলো আছে সেগুলো কোষ বিভাজনের সময় ঘন হয়ে কনডেন্স হয় এবং তারা কি গঠন করে? ক্রোমোজোম গঠন করে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের এখানে অ্যান্সার বি, অর্থাৎ যে ক্রোমাটিন জালিকা সেটা কি হবে? সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো এবার নেক্সট চলো, নেক্সট দেখো বলেছে যে ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে গঠিত হয়। আমরা সবাই জানি, অপশন দেখো কী কী আছে, টেলোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ার আছে, ক্রোমোমিয়ার এবং স্যাটেলাইট। তো অ্যান্সার কি হবে? এখানেও অ্যান্সার বি, অর্থাৎ সেন্ট্রোমিয়ার। আমরা ক্রোমোজোমের যে মুখ্য খাঁজ সেখানে কি গঠন হয় বলেছিলাম, লেকচার 2 আলোচনা হয়েছে, ক্রোমোজোমের মুখ্য খাঁজে সেন্ট্রোমিয়ার গঠিত হয়। ক্লিয়ার? চলো নেক্সট। তারপরে প্রশ্ন বলেছে যে ক্রোমোজোম নামকরণ করেন। এখানে একটু স্পেলিংটা মিস্টেক হয়েছে, দেখো ওকারটা একটু বাইরে চলে গেছে, তোমরা একটু ঠিক করে নেবে। ওটা ওটা ক্রোমোজোম হবে। যে ক্রোমোজোম নামকরণটা করেন, মানে অর্ধেকে যখন পিডিএফটা করছিলাম তখন এরকম সমস্যা হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নেবে। তো যাই হোক, ক্রোমোজোম নামকরণ করেন কে? জোহানসেন, না কোরেন্স, না উইলসন ও স্টিভেন, না ওয়াল্ডেয়ার? কি অ্যান্সার হবে? অবশ্যই অপশান ডি, এই যে আমাদের এখানে যেটা আছে ওয়াল্ডেয়ার, এই ওয়াল্ডেয়ারটা হবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট দেখো বলছে যে জিন শব্দটি প্রবর্তন করেন। জিন শব্দটি প্রবর্তন করেন, জিন শব্দটি প্রবর্তন করছেন কে? জোহানসেন। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার, জোহানসেন। এই সমস্ত কোশ্চেনে আমরা লেকচার 1-এ আলোচনা করেছি, জিন শব্দটি প্রবর্তন করছেন কে? জোহানসেন। তারপরে দেখো বলেছে কি, তারপরে বলেছে যে মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা হলো, দেখো আমাদের দেহে মোট ক্রোমোজোম সংখ্যা কত? মানব দেহে মোট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46, 46 থাকে, তাই তো? বা কত? 23 জোড়া। তো তার মধ্যে দুটো আমি বলেছিলাম যে ক্রোমোজোম দুই ধরনের হয়, অটোজোম আরটা হচ্ছে কি অ্যালোজোম। তো দেহকোষ এবং জননকোষ দুটো ভাগ ছিল। তো দেহকোষে আমাদের অটোজোম ছিল 44টি, মনে থাকবে? দেহকোষে আমাদের অটোজোম ছিল 44টি এবং বাকি যে দুটো পড়ে থাকছে সে দুটো সেক্স ক্রোমোজোম। তাহলে 44 + 2 46টা হয়ে গেল। ঠিক আছে? তাহলে মানব দেহে যে 46টি ক্রোমোজোম আছে তার মধ্যে দেহকোষে অটোজোমের সংখ্যা হচ্ছে 44টি এবং সেক্স ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 2টি। ক্লিয়ার? তারপরে দেখো বলেছে যে মানুষের জননকোষে অটোজোমের সংখ্যা, তাহলে একটা বলেছিলাম যে দেহকোষ হয় আর একটা জননকোষ, তাই তো? তাহলে দেহকোষে যে আমাদের যে দেহকোষে যে অটোজোম থাকবে তার থেকে হাফ থাকবে কোথায়? জননকোষে। অর্থাৎ আমাদের দেহে যে মোট ক্রোমোজোম 46টি, যখন সেটা জননকোষ হবে, জননকোষে এসে তার ক্রোমোজোমের পরিমাণটা অর্ধেক হয়ে যাবে। কারণ অর্ধেক কি, পুরুষদের দেহ থেকে অর্ধেক ক্রোমোজোম আসবে, মানে 23টা ক্রোমোজোম যাবে, এবং মহিলাদের দেহ থেকে 23টা ক্রোমোজোম আসবে, নিয়ে 46টা ক্রোমোজোম, এবং সেটা যে বাচ্চার মধ্যে যাবে সেটা পুত্র হোক বা মহিলা, মানে সেটা মেল বা ফিমেল যাই হোক না কেন তার লিঙ্গ, তার মধ্যে তখন 46টা ক্রোমোজোম হবে। কিন্তু আমাদের জননকোষেই যদি 46টা ক্রোমোজোম প্রেজেন্ট থাকতো তাহলে মহিলার দেহ থেকেও 46টা ক্রোমোজোম আসতো, নিয়ে টোটাল কী হয়ে যেত? ব্যালেন্স থাকতো না আমাদের শরীরের মধ্যে জননকোষের হার। তাহলে এখান থেকে 23 যাচ্ছে এবং মহিলার দেহ থেকেও 23 যদি আসে, তাহলে যে বাচ্চাটা ওখান থেকে জন্মাবে তার দেহ 46টা থাকবে।
তার জন্য জননকোষের ক্রোমোজোম সংখ্যা মানবদেহের মোট ক্রোমোজোম সংখ্যার থেকে অর্ধেক হয় অল টাইম। আমি এগুলো ভালো করে আবার ক্লাসের মধ্যে আলোচনা করে দেবো, ঠিক আছে। দেখো এখানে অ্যান্সারটা কী হবে আমাদের এখানে অ্যান্সার কী হবে, মানুষের জননকোষে অটোজোমের সংখ্যা হচ্ছে কত, 22টি, অর্থাৎ অপশন এ হবে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কী হবে যে 44টা যে ছিল 44-এর অর্ধেক 22, তাহলে মানুষের জননকোষে অটোজোমের সংখ্যা হচ্ছে 22টি। নেক্সট, মানুষের দেহকোষে সেক্স ক্রোমোজোম হলো, আমি কি বললাম, টোটাল ক্রোমোজোম থাকে 46টি, তার মধ্যে 44 হচ্ছে অটোজোম, তাহলে বাকি দুটো পড়ে থাকছে, তাহলে অপশান ডি, যে দুটো ডি হবে কারেক্ট অ্যান্সার। মানব দেহের দেহকোষে সেক্স ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 2টি, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো বলেছে মানুষের জননকোষে সেক্স ক্রোমোজোমের সংখ্যা হলো, তো কী হয়, আমাদের আগের যে কোশ্চেনগুলো ছিল আমরা বললাম যে জননকোষে ক্রোমোজোমের সংখ্যা মানুষের দেহের থেকে অর্ধেক থাকে, তাহলে মানবদের দেহতে মোট ক্রোমোজোম সংখ্যা 46, জননকোষে থাকবে কত, 23 থাকবে, 22টি তো অটোজোম হয়ে যাচ্ছে, তাহলে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোমের সংখ্যা কটা হবে, 1টি হবে, অর্থাৎ অপশান এই যে সি, এই অপশান সি হবে একদম কারেক্ট অ্যান্সার। মানুষের জননকোষে সেক্স ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 1টি এবং 22টি হচ্ছে অটোজোম, মোট 23টি জননকোষে ক্রোমোজোম প্রেজেন্ট থাকে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে যে সেক্স ক্রোমোজোম আবিষ্কার করেন, নিচে অপশানগুলো আছে, তো সেক্স ক্রোমোজোম আবিষ্কার করছেন কে, জোহানসেন নাকি কোরেন্স না উইলসন স্টিভেন্স না ওয়াল্ডেয়ার। তো আমরা সবাই জানি যে বিজ্ঞানী উইলসন এবং স্টিভেন্স এরা দুজনে মিলে কি করেছিলেন, সেক্স ক্রোমোজোম আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। জিন শব্দটি প্রথম প্রবর্তন করেন জোহানসেন এবং সেক্স ক্রোমোজোম আবিষ্কার করছেন উইলসন ও স্টিভেন, ক্রোমোজোম নামকরণটি করছেন ওয়াল্ডেয়ার, ঠিক আছে। এই নাম এগুলো কিন্তু খুবই ভালোভাবে মনে রাখবে, কারণ মাধ্যমিকে একটা দেবেই, ঠিক আছে। আর আমরা এখানে কি করছি, 2025-এ মাধ্যমিকে যে সমস্ত প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে পড়তে পারে, আশা করি এখানে যতগুলো প্রশ্ন আমি করাচ্ছি বেশিরভাগই আসবে, নাহলে একটা দুটো তো আসবেই। এমসিকিউ যদি আমরা একটা দুটো এখান থেকে কমন পাই অন্তত এই পিডিএফটা থেকে, তাহলে অনেকটা, তাই তো। নেক্সট চলো, নেক্সট দেখো প্রশ্ন কি বলেছে আমাদেরকে, নেক্সট প্রশ্ন বলেছে যে প্রথম এক্স ক্রোমোজোম পর্যবেক্ষণ করেন, প্রথম এক্স ক্রোমোজোম পর্যবেক্ষণ কি করেন, আমরা সবাই জানি অ্যান্সারটা হবে কি, বিজ্ঞানী কোরেন্স প্রথম তিনি কি করেছিলেন, এক্স ক্রোমোজোম পর্যবেক্ষণ তিনি করেছিলেন, ঠিক আছে। তাহলে এখানে আরেকটা আমরা নতুন ধরনের প্রশ্ন পেলাম যে প্রথম এক্স ক্রোমোজোম পর্যবেক্ষণ করছেন কে, বিজ্ঞানী কোরেন্স, এটাও আমি ক্লাস করতে করতে তোমাদের সঙ্গে আলোচনা করেছি, ক্লিয়ার। তাহলে কি হলো, প্রথম এক্স ক্রোমোজোম পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানী কোরেন্স। নেক্সট চলো দেখো, নেক্সট আমাদেরকে এখানে প্রশ্ন দিয়েছি আমরা কি, জনন কোষ হলো এক প্রকার হ্যাপ্লয়েড কোষ না ডিপ্লয়েড কোষ না ট্রিপ্লয়েড কোষ না কোনোটিই নয়। দেখো আমরা জনন কোষে দেখলাম কি, মানব দেহের যে মোট ক্রোমোজোম থাকছে জনন কোষে তা অর্ধেক থাকছে, তাহলে হ্যাপ্লয়েডই হবে, কারণ এন, হ্যাপ্লয়েড মানে কি এন, আর ডিপ্লয়েড মানে হচ্ছে কি 2n, তাহলে যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে তাহলে এন হচ্ছে, তো জনন কোষে যেহেতু ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় তাই জনন কোষ হচ্ছে এক ধরনের হ্যাপ্লয়েড কোষ, অর্থাৎ অপশন এ এখানে হবে কি কারেক্ট অ্যান্সার, জনন কোষ হচ্ছে এক প্রকার হ্যাপ্লয়েড কোষ, ক্লিয়ার। তারপরে প্রশ্ন দিয়েছে যে দেহকোষ হলো এক প্রকার হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড কোষ, এবার নিশ্চয়ই তোমরা এটা ইজিলি বলতে পারবে, কারণ আমাদের দেহকোষে মোট ক্রোমোজোম থাকে 46, কোনো অর্ধেক নয়, মানে মানব দেহের টোটাল ক্রোমোজোম সংখ্যা 46 এবং দেহকোষে 46টি ক্রোমোজোমই প্রেজেন্ট থাকছে, অবশ্যই তাহলে দেহকোষ হবে কি এক ধরনের ডিপ্লয়েড টাইপ কোষ, ঠিক আছে, ক্লিয়ার। চলো আমরা এবার নেক্সট প্রশ্নতে চলে যাই। নেক্সট প্রশ্ন বলেছে যে মহিলাদের ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা, মানে যে সেট যেটা হয় আমরা লিখি যেটা স্বাভাবিকভাবে, সেটা এখানে দেখো দিয়েছি 44A, এ মানে এখানে আছে অটোজোম, ঠিক আছে, এ মিনস অটোজোম, প্লাস এক্স এক্স, মহিলাদের দেহে দুটোই এক্স থাকে, ক্লিয়ার। 44A প্লাস এক্স ওয়াই বলে দিয়েছে, মানে এটা কি মহিলাদের হবে, কোনোভাবেই এটা মহিলাদের হবে না, এটা অবশ্যই পুরুষদের হবে। দেখো
এখানে বলেছে কি 22A+XY, এটাও হবে না, না 22A+XX, এটাও হবে না। যেহেতু এখানে দেহের কোশ্চেন আসছে, ধর ডিপ্লয়েড বলেছে, এখানে কিন্তু আমি হ্যাপ্লয়েড বলিনি, আমি কি হ্যাপ্লয়েড বলেছি? তাহলে এটাও হবে না, আবার এটাও হবে না। ঠিক আছে, আমাদেরকে ডিপ্লয়েড দুটোর মধ্যে দেখতে হবে। তাহলে এটা তো XY আছে, XY তো মহিলাদের দেহে থাকে না, তাহলে হবে কি অপশান এটা কারেক্ট হয়ে যাবে। দেখো 44টা হচ্ছে এ, মানে 44টা হচ্ছে অটোজম প্লাস XX, দুটো সেক্স ক্রোমোজোম হয়ে গেল, তাই তো? তাহলে এটা হচ্ছে মহিলাদের দেহে যে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যার সেট। আবার আমি যদি বলতাম যে মহিলাদের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হলো, তাহলে কি হতো, এখানে একটা এক্স কমে যেত, আর ওখানে কি হতো 22টা যে আছে অটোজম, সে অটোজম থাকতো, শুধু একটা এক্স কমে যেত। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো একই রকমের একটা কোশ্চেন এখানে দিয়েছি, পুরুষদের ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হলো, তাহলে এই অপশান সি এবং অপশান ডি কোনোভাবে হবে না, যেহেতু আমি ডিপ্লয়েড বলেছি। তাহলে অপশান কি হবে? অপশান বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। কি হবে? অপশান বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। দেখো XY আছে এবং 44টা হচ্ছে অটোজম। ক্লিয়ার? নিশ্চয় তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসগুলো, কারণ আমি ক্লাসে খুব ভালোভাবে আলোচনা করেছি। কোনো যদি প্রবলেম হয় তো আবার আমাকে কমেন্ট করবে বা আমাদেরকে মেল করবে, তাহলে আমি অবশ্যই আবার তোমাদের ডাউটটা ক্লিয়ার একটা ক্লাস করিয়ে দেবো, সমস্যা নেই। নেক্সট দেখো প্রশ্ন দিয়েছি যে ক্রমনিমা তন্তুগুলি যখন পাশাপাশি কুণ্ডলীকৃত হয় তখন তাদেরকে কি বলে? ক্রমনিমা তন্তুগুলি যদি পাশাপাশি কুণ্ডলীকৃত হয় তখন তাদেরকে কি বলা হয়? দেখো পাশাপাশি হলে আমি কি বলেছিলাম? প্যারালাল হবে, পরস্পরের প্যারালাল হবে, তাহলে অপশান বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে কি হবে? এটা হবে পরস্পরের প্যারানেমিক কুণ্ডলী, প্লেকটোনেমিকও হবে না, পেরিফেরাল কুণ্ডলীও হবে না। কি হবে অপশান? অপশান হবে প্যারানেমিক কুণ্ডলী। তারপরে দেখো প্রশ্ন দিয়েছি যে ক্রমনিমা তন্তুগুলি যদি একে অপরের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে একটা কুণ্ডলী গঠন করে তাহলে দেখে কি বলা হবে? প্যারানেমিক কখন হয়? যখন পাশাপাশি থাকে। এখন তো এরা কুণ্ডলী হয়ে আছে, এবং যখন এরা পরস্পরের সঙ্গে কুণ্ডলীকৃত হয়ে থাকে অর্থাৎ পাকিয়ে পাকিয়ে থাকে তখন কিন্তু এদেরকে ছাড়ানোটাও কিন্তু কি হয়, অনেকটা মুশকিল হয়। তাই অপশন এখানে এটা হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার, যে ক্রমনিমা তন্তুগুলি যখন পরস্পরের সঙ্গে পেঁচিয়ে কুণ্ডলী গঠন করে তখন তাদেরকে বলা হয় প্লেকটোনেমিক কুণ্ডলী। প্যারা যখন পাশাপাশি থাকে এবং যখন পরস্পরের সঙ্গে পেঁচিয়ে থাকে তখন তাদের নাম হয় প্লেকটোনেমিক কুণ্ডলী। ক্লিয়ার? নেক্সট দেখো বলেছে যে সেন্টোমিয়ারকে ঘিরে চাকতির মতো যে গঠন দেখা যায় তাকে বলা হয়, তাকে কি বলা হয়? আমরা বলেছিলাম যে সেন্টোমিয়ারকে ঘিরে চাকতির মতন প্রোটিন নির্মিত যে চাকতির মতন একটা গঠন দেখতে পাওয়া যায় তাকে কি বলে? তাকে বলা হয় কাইনেটোকর। তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, কাইনেটোকর হবে এখানে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এই যে এতগুলো প্রশ্ন আমি এখানে করাচ্ছি ম্যাক্সিমামটা মোটামুটি তোমাদের শর্ট কোশ্চেনে পড়ার মতো, সবগুলোই মোটামুটি তোমরা পড়বে। শর্ট কোশ্চেন সবগুলোই পড়তে হবে, বড় কোশ্চেনে হয়তো আমি একটা সাজেশন দিয়ে দেবো, হয়তো যেগুলো তোমাদের 24-এ পড়ে গেছে মাধ্যমিকে সেগুলো 25-এ না আসার চান্সটাই 99%। ঠিক আছে, বাকি যদি 1% যদি পড়ে যায় তাহলে সেটা তোমাদের ভাগ্যের ব্যাপার, কিন্তু পড়ে না সাধারণত, যেটা 24-এ পড়ে যায় সেটা 25-এ পড়বে না। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন বলেছে যে সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের মাঝখানে অবস্থান করে, আমরা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে 4টে ভাগে ভাগ করেছিলাম, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। তো যখন সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের একদম মাঝখানে অবস্থান করবে অর্থাৎ মুখ্য খাঁজে একদম অবস্থান করবে তখন তাকে আমরা কি বলেছিলাম? আমরা তাকে বলেছিলাম মেটাসেন্ট্রিক। যখন মাঝখানে অবস্থান করছে মেটাসেন্ট্রিক, মাঝখান থেকে একটু সরে গেল সাবমেটাসেন্ট্রিক। যখন অনেকটাই প্রান্তের কাছে চলে গেছে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, ধরে নাও ক্রোমোজোমের অনেকটা প্রান্তে চলে গেছে, তখন হয় সেটা অ্যাক্রোসেন্ট্রিক। এবং যখন পুরোপুরি প্রান্তে একদম থাকে সেন্ট্রোমিয়ার তখন সেটাকে বলে টেলোসেন্ট্রিক। তাহলে এটা কি বলেছি? আমরা বলেছি যে এখানে কি থাকবে, এখানে একদম পুরো ক্রোমোজোমের মাঝখানে থাকবে, তাহলে মেটাসেন্ট্রিক হবে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো এখানে আরেক ধরনের প্রশ্ন আমরা দিয়েছি, মানে একই টাইপের, যে সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের প্রান্তে অবস্থান করে, তাহলে প্রান্তে অবস্থান করলে কি হবে? সেটা সেটা হবে টেলোসেন্ট্রিক। তখন আমরা কি বলবো? টেলোসেন্ট্রিক। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন যে যে গৌণ খাঁজ
নিউক্লিওলাস সংশ্লেষে অংশগ্রহণ করে তাকে কি বলা হয়? সেই গৌণখাজটার নাম কি? সেটা হচ্ছে গৌণখাজ 1। অর্থাৎ যে গৌণখাজ 1 যেটা, সে গৌণখাজ 1 কী করবে? সবসময় নিউক্লিওলাস তৈরি করবে। তাকে আমরা কি বলেছিলাম? NOR, নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন। ঠিক আছে, আমরা সবসময় প্রায়োরিটি দেবো কাকে? 1 নাম্বারকে। গৌণখাজ 1 মানে সে কী করবে? নিউক্লিওলাস তৈরি করতে সংশ্লেষ করবে। এবং বাকি যদি অন্যান্য কোনো গৌণখাজ থাকে তাহলে সেগুলো গৌণখাজ 2 এর আন্ডারে পড়বে। ক্লিয়ার? তারা কিন্তু নিউক্লিওলাস তৈরিতে অংশগ্রহণ করবে না। ঠিক আছে তো? নেক্সট, এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, মানে একদম পুরো পড়া, একদম তোমাদের পরীক্ষাতে পড়ে যাওয়ার মতন কোশ্চেন একটা, যে স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে বলা হয়। স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে কী বলা হয়? স্যাট ক্রোমোজোম, না ক্যাট ক্রোমোজোম, না সেট ক্রোমোজোম, না কেট ক্রোমোজোম? কী হবে অ্যান্সার এখানে? স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে বলা হয় কি? স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে বলা হয় সেট ক্রোমোজোম, স্যাট ক্রোমোজোম। স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। ক্লিয়ার? এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। তারপর দেখো এখানে আমি দিয়েছি যে NOR, যে আমরা কি একটু আগে বললাম যে গৌণখাজ 1 থেকে কী করবে? নিউক্লিওলাস তৈরি করবে, এবং তাকে আমরা বলবো NOR, নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন। তাহলে অপশান সি হবে এখানে কারেক্ট অ্যান্সার, না সরি অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার, নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন। ক্লিয়ার? দেখো আমরা কী কী অপশান দিয়েছিলাম, যে নিউক্লিওলাস অর্গানাইজেশন রিজিয়ন, নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন, না নিউক্লিয়াস অর্গানাইজার রিজিয়ন, না নিউক্লিওলাস অর্গানাইজেশন রিজিয়ন, না নিউক্লিয়াস অর্গানাইজার রিজিয়ন। তাহলে দেখো অপশান প্রথমে কী আছে? নিউক্লিওলাস অর্গানাইজেশন রিজিয়ন। অপশান বি এ বলছে নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন। তাহলে অপশান বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশান ডিটা, সরি আমার একটা মিস্টেক হয়ে গেছে, অপশান বিটা হবে এখানে কারেক্ট অ্যান্সার, নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন। ক্লিয়ার? NOR এর পুরো নাম হচ্ছে নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন। এটা কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, তারপরে আবার একটা ফুল ফর্ম, স্যাট এর পুরো নাম হলো, দেখো কী কী অপশান আছে? সাইন অ্যাসিড থাইমোনিউক্লিওটাইড, সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিওটাইড, সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো, আর একটা হচ্ছে সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো। তো কী হবে অ্যান্সার এখানে? ভাবো একটু ভাবো, কারণ এই ফুল ফর্মটা একটু অনেকটা ভাইটাল। হ্যাঁ, অপশানগুলো আবার দেখো, সাইন অ্যাসিড থাইমোনিউক্লিওটাইড, সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিওটাইড, না সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো, না সাইন অ্যাসিড থাইমোনিউক্লিনিকো? অপশান সি যারা বলছো তারা হচ্ছে কারেক্ট। অপশান সিটা হবে এখানে কারেক্ট অ্যান্সার, সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো, স্যাট এর পুরো নাম। এবং স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। ক্লিয়ার? তারপরে এখানে দেখো একটা বড় কোশ্চেন আমি এখানে দিয়েছি তোমাদের 5 নম্বরে পড়ে যাওয়ার মতো, কিন্তু এটা আই থিঙ্ক 2024-এ তোমাদের মাধ্যমিকে দিয়েছে, তো না পড়ার চান্সটাও অনেকটাই ডিপেন্ড করছে, কিন্তু তবুও তোমরা এই কোশ্চেনটা করে রাখবে। তোমাদের এই বছর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা মাধ্যমিকে পড়বে, সেটা হচ্ছে চোখের ছবি। চোখের ছবিটা যারা করে যাবে ওটা মানে পড়ার চান্সটা অনেকটাই বেশি। তার সঙ্গে সঙ্গে তোমরা ক্রোমোজোমটাও একটু করে রাখবে, ক্রোমোজোমের যে অঙ্গ সংস্থানের যে ছবিটা সেটা কিন্তু তোমরা করে রাখবে। তো এরকম দিয়ে দেবে তোমাদেরকে যে একটা ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে উল্লিখিত অংশ যেগুলো তোমাদেরকে বলে দেবে। যখন আমি এখানে বলেছি ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, মুখ্য খাঁজ এবং গৌণ খাঁজ, এই 4টে জিনিস দেখো এখানে আঁকার জন্য 3 নাম্বার, এবং তোমরা যদি এই সমস্ত অংশগুলো চিহ্নিত করে দেখাতে পারো তাহলে তোমাদের কিন্তু কী থাকবে? 2 নাম্বার থাকবে, মানে হাফ 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 হাফ, প্রত্যেকে আছে হাফ করে দেওয়া আছে। যদি একটা অংশ তুমি দেখাতে না পারো তাহলে তোমার হাফ নাম্বার কিন্তু ওখান থেকে চলে যাবে, মানে এটাতে হাফ, এটাতেও হাফ, এটাতেও হাফ, সব মিলে 2, আর ছবিটা আঁকার জন্য 3 থাকবে। ক্লিয়ার? তো চলো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই ছবিটা একবার। এখানে দেখো এটা হচ্ছে এটা সম্পূর্ণ একটা ইউক্যারিওটিক ক্রোমোজোম। তো আমি এখানে বলেছি কি প্রথমে তোমাদেরকে দেখাতে হবে ক্রোমাটিড। তো দেখো এখানে দেখিয়ে দিয়েছে ভালো করে সুন্দর করে, ক্রোমাটিড দেখানো আছে, যে ক্রোমোজোমের বাহু যেগুলো, ঠিক আছে, যে ক্রোমাটিড।
এই যে ক্রোমাটিড। তারপর তোমাদের দেখাতে বলবে সেন্ট্রোমিয়ার দেখাও। সেন্ট্রোমিয়ার দেখো এখানে সেন্ট্রোমিয়ার দেখিয়ে দিয়েছে, সেন্ট্রোমিয়ারও আছে, ক্রোমাটিডও আছে। তারপর তোমাদেরকে বলবে গৌণ খাঁজ 1 দেখাও, মুখ্য খাঁজ দেখাও। তো মুখ্য খাঁজ আর সেন্ট্রোমিয়ার মোটামুটি একই জিনিস, ঠিক আছে? মুখ্য কাজ এবং সেন্ট্রোমিয়ার মোটামুটি একই জিনিস, একই সঙ্গে দেখিয়ে দেবে। যেখানে দেখাচ্ছ সেন্ট্রোমিয়ার, তো পাশের এই ব্যাকা অংশটাকে মুখ্য কাজ দেখিয়ে দেবে, যে এই অংশটাকে মুখ্য কাজ দেখিয়ে দেবে, এই অংশটাকে মুখ্য কাজ। এবং এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, যেটা দেখানো আছে এখানে সেন্ট্রোমিয়ার দেখিয়ে দিয়েছে মিডিলে, এবং সম্পূর্ণ মিডিলটা সেন্ট্রোমিয়ার, এবং সেন্ট্রোমিয়ারের বাইরে এই যে ব্যাকা অংশটা এটা হচ্ছে মুখ্য কাজ। এই ব্যাকাটা হচ্ছে মুখ্য কাজ, এই ব্যাকাটা, ঠিক আছে? আর ক্রোমাটিড হচ্ছে এই যে দেখিয়ে দিয়েছে ক্রোমাটিড, ঠিক আছে? আর হচ্ছে গৌণ খাঁজ 1 দেখাতে বললে গৌণ খাঁজ 1, আর গৌণ খাঁজ মানে যে কোনো একটা খাঁজ দেখিয়ে দেবে এইভাবে, খাঁজগুলো নিয়ে বলবে গৌণ খাঁজ, ঠিক আছে? তো এই ছিল প্রশ্ন। আবার তোমরা ছবিটা দেখে নিতে পারো, তোমাদের বইগুলোতেও আছে। ছবিটা বেশি করে প্র্যাকটিস করবে, কারণ অনেকটা নাম্বার ডিপেন্ড করে। 5 নাম্বার মানে অনেকটাই ভাইটাল, তাই তো? এটা বড় প্রশ্ন, তো ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে যাতে কোনো ছবি বাদ না যায়। আশা করবো তোমাদের যাতে কোনো একটা প্রশ্ন তোমরা ছেড়ে না আসো, সমস্ত যাতে অ্যাটেন্ড করতে পারো। কিন্তু ছবিতে একদম মানে কি বলতো, অল্প খেটে নাম্বারটা পাওয়া যায়, তাই ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। তো এই ছিল আজকে লেকচার। আমরা কি করলাম, জীবনের প্রভাবমানতা চ্যাপ্টারের লেকচার 1 এবং লেকচার 2। এখান থেকে মাধ্যমিক 2025-এ যাবতীয় যে সমস্ত প্রশ্ন পড়তে পারে, কিছু কিছু প্রশ্ন আমি এখানে বলে দিলাম, আলোচনা করে দিলাম। যদি তোমাদের পিডিএফ এর প্রয়োজন হয় এই পুরো পিডিএফটার, তো তোমরা আমাকে অবশ্যই জানাবে, আমি কিন্তু কি করব, দিয়ে দেবো। আজকে এই ভিডিওর ডেসক্রিপশানেই পুরো পিডিএফটা দিয়ে দেবো। ক্লিয়ার? তো ঠিক আছে, দেখা হচ্ছে আমাদের আবার পরের লেকচারে। লেকচার 3 আমাদের আসবে খুব শীঘ্রই, কন্টিনিউটি অফ লাইফ নিয়ে বা জীবনের প্রভাবনতা, যেখানে আমরা ক্রোমোজোমে যে রাসায়নিক যে সমস্ত উপাদান আছে তা নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগলো তো অবশ্যই লাইক দিও, তাহলে আমারও ভিডিও করতে আগ্রহ বাড়বে। এবং কমেন্ট করবে যে তোমাদের কোন জায়গাটা বুঝতে পারলে না, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার এই জায়গাটা একটু ভুল হয়েছে, আমাকে ভালো করে আর একটু এদিকে দেখিয়ে দিতে হবে, তাই তো? তো আমাকে কমেন্ট করবে, একটু যদি বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট করবে। এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ আমরা এরকমই ইন্টারেস্টিং ক্লাস সবসময় তোমাদের সামনে নিয়ে আসছি। তাই তোমাদের কাছে যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আগে পৌঁছে যায়, তাই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে রাখবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের লেকচারে। আজকের ক্লাসের জন্য থ্যাংক ইউ।